নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। সবুজ সবুজ সবুজ। আজ উপনির্বাচনের ফলাফলে আমরা আবারও দেখলাম ঘাস ফুলে চাপা পড়ল পদ্ম। রীতিমতো ৬-০ ছক্কা হাঁকালো শাসক দল। কিছুদিন আগে উপনির্বাচনের মুখেই আরজি করের যাবতীয় ডামাডোলে শাসক দল কিছুটা ব্যাকফুটে ছিল। উপনির্বাচনের ফলাফলে দেখা গেল আরজি করও একেবারে ধুয়ে মুছে সাফ। একদিকে বঙ্গ বিজেপির গা ছাড়া মনোভাব, তারা যতখানি হাঁকডাক করে ততখানি যেন তাদের খেলার মাঠে দেখা যায় না। কেন্দ্রকে রীতিমতো কান ধরে পড়তে বসানোর মতো করে বলতে হয়, একটু কাজকর্ম করো, একটু সদস্য বৃদ্ধি করো, ১ কোটি সদস্যের টার্গেটও দিতে হয়। তাই দিদির আমলে চুরি, রাহাজানি, কাটমানি, বেকারত্ব যাই থাক না কেন, শেষ গোলটা দিদি হাঁকান। আর সব থেকে উল্লেখযোগ্য হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডারের মতন প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার বরাবর দিদির ভোটের ভাণ্ডার পূরণ করে আসছে, আর বিজেপির ভাড়ে মা ভবানী। এবার ভোটের এরকম ফলাফলের পর খানিকটা সহজ করে বিশ্লেষণ করে আপনাদের বোঝাবো কেন এই জয়। তৃণমূলে দুর্নীতি, চুরি ছাপিয়েও কেন বারংবার সাফ হয়ে যাচ্ছে বিরোধীরা, কেন তাদের হুঁশ ফিরছে না, হুঁশ ফিরলেও বাংলার মাটিতে তাদের কতখানি দাঁত বসানোর সম্ভাবনা আছে, এই সব কিছু নিয়েই আমরা আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলে নিয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। কি বললেন তিনি শোনাবো। দেখুন, উপনির্বাচনে যে তৃণমূল বিপুল জয় পেল তার একটা কারণ যে বিরোধীদের না আছে সংগঠন, না আছে বিরোধীদের কোনো মুখ। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাবমূর্তি বা নিজের ক্যারিশমা দিয়ে তৃণমূলকে ধরে রাখতে পেরেছে, তখন তার বিপরীতে বিরোধীরা কিছু তৈরি করতে পারে। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সোশ্যাল বেনিফিশিয়ারি স্কিমগুলো, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য প্রকল্পগুলো, আপনি যদি দেখেন এখন গোটা ভারতবর্ষে এই যে মহারাষ্ট্রে বিজেপি জিতলো, বা ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন জিতলো, বা এর আগে মধ্যপ্রদেশে বিজেপি জিতেছিল, সবাই এই ধরনের সোশ্যাল বেনিফিটের স্কিমগুলোকে রিপিট করছে। এবার এটাকে যদি আপনি রোল পলিটিক্স করে ব্যঙ্গ করেন, তাহলে আপনি ভোটারদের আসলে অপমান করছেন। আপনি আসলে বোঝেন না যে গোটা দেশের মানসিকতা কি, প্রান্তিক মানুষরা কি চায়। মানে আমার মনে হয় যে তৃণমূলের সাফল্যের বড় কারণ যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সোশ্যাল বেনিফিশিয়ারি স্কিম সেগুলো চালিয়ে গেছেন, তিনি তার ভোটারদের মধ্যে ব্যালেন্স রক্ষা করেছেন, অর্থাৎ একই সঙ্গে তিনি সংখ্যালঘুদের যেমন রক্ষা করেছেন, তেমনি অন্যদিকে তিনি বাকি যে সমাজের অংশগুলো, প্রান্তিক মানুষদের, তাদের সঙ্গে ব্যালেন্স রক্ষা করতে পেরেছেন। সেই তার তুলনা কংগ্রেস এবং সিপিএম, যারা খুব আশা করেছিল যে আর্যিকর কাণ্ডের কথাটা খুব এফেক্ট পাবে, তারা কোনো সোশ্যাল মেসেজ দিতে পারেন, সংখ্যালঘুরা তাদের বিশ্বাস করে। আর বিজেপি তো যে ভোটের অঙ্কে এগোয়, সেখানে সংখ্যালঘুদের তারা গুরুত্বই দেয় না। ফলে পশ্চিমবঙ্গের মতো আসনে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে ২৭% সংখ্যালঘু ভোট আছে, সেখানে বিজেপির পক্ষে পারফর্ম করা কঠিন। আর কংগ্রেস সিপিএম ক্রমশ প্রান্তিক হয়ে যাচ্ছে। তো তৃণমূল আমলে আমরা দেখেছি যে পরিমাণ চুরি, কাটমানি থেকে শুরু করে সমস্ত জায়গাতে চুরি, সদ্য দেখা গেল ট্যাব চুরি, ট্যাবের টাকা চুরি, এই যাবতীয় কিছু দুর্নীতি। এদিকে চাকরি বাকরি নেই, যুব সমাজ একটা হতাশার মধ্যে। এই সবকিছুকে ছাপিয়ে গেল কোথাও গিয়ে লক্ষ্মী ভাণ্ডার। সেটা কি মানে দুর্নীতিকে আপনি যেভাবে দেখবেন, একটা প্রান্তিক মানুষ সেভাবে দেখবে না। কারণ প্রান্তিক মানুষ মনে করে যে যখন ব্যাংকের টাকা লুট হয়ে বড় কর্পোরেট পাচ্ছে, তখন কি দুর্নীতি হচ্ছে না? ফলে সে দেখতে চায় যে তার স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে। আমরা শহুরে এলিটপনা দিয়ে যেটাকে দুর্নীতি মনে করি, গ্রামের মানুষ সেটাকে দুর্নীতি মনে করে না। গ্রামের মানুষ দেখতে চায় যে সে কতটা বেনিফিটে করছে। আপনি যদি পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে ভাবেন, তাহলে মহারাষ্ট্রকে আদানি ইস্যু নিয়ে কংগ্রেস যে এত বললো, সেটা এফেক্ট করলো না। কারণ মহারাষ্ট্রের যে মহিলারা, তারা দেখলেন যে তারা কি পাচ্ছে। মানে এই যে সবসময় আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে ভাবার চেষ্টা করি কোনটা দুর্নীতি নয়। যখন ব্যাংকের কর্পোরেটদেরকে 13 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে চলে দেওয়া হয়, তখন সেটা তো আরো বড় দুর্নীতি। এবং আজকে গরিব মানুষরা জানে যে কে কর্পোরেটদের স্বার্থ রক্ষা করছে, কে গরিব মানুষের স্বার্থ রক্ষা করছে। ফলে তারা তাদের মতো করে তাদের কি সুবিধে দিচ্ছে, সেইটাকে বিচার করে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়।
মানে একমাত্র বিরোধীরা শক্তিশালী নয় বলেই তৃণমূল জিতলো, এমনটাই আপনি বলছেন? নাকি যদি না, শক্তিশালী আমি বিরোধী বলতে চাইছি, থাকতো? আমি বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ইমেজ এবং তার সোশ্যাল বেনিফিশিয়ারির সামনে বিরোধীরা দাঁড়াতে পারবে। আর যদি বিরোধী শক্তিশালী হতো, বিরোধীদের একটা শক্তিশালী এজেন্ডা থাকতো, বা একটা শক্তিশালী স্ট্রাকচার থাকতো, মানুষের কাছে একটা কিছু তারা দিতে পারতো, তাহলে কি মনে হয় যে মানে তাহলেও কি এই ফলাফলটাই হতো? তাহলে হয়তো ফলাফলটা 4-2 হতো। আমাদের মাথায় রাখতে হবে যে লোকসভা নির্বাচনে বিজেপি মাদারিহাটের পাশাপাশি মেদিনীপুর শহর কেন্দ্র এগিয়েছে। তার চাইতে বেটার কিছু বিরোধীরা করতে পারতো না, যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং গুলো করছেন সেগুলোকে কাউন্টার করার জন্য কোনো পলিটিক্যাল ন্যারেটিভ বিজেপির কাছে আসবে বা বামেদের কাছে আসবে। বিজেপি এতখানি ব্যাকফুটে কেন আছে বলে আপনার মনে হচ্ছে? কিছুদিন আগেও তো আমরা দেখেছি যে বিজেপির কে মানে বঙ্গ বিজেপিকে রীতিমতো শাসন করে কেন্দ্র থেকে বলা হয়েছে যে 1 কোটি সদস্য সংখ্যা করতে হবে, তাদের উপর রীতিমতো চাপ সৃষ্টি করে এই ব্যাপারটা বলা হয়েছে, তারপরেও তারা নড়ে চড়ে বসছে না, এটা কেন মনে হচ্ছে? দেখুন, আপনি যদি মাদারিহাট, যেটা বিজেপির 2016 থেকে যেটা আসন, সেটার ফলাফল দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন জন বার্লা এত ক্ষোভ উগড়ে দিচ্ছে। বিজেপির সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিশেষ করে অমিত শাহ দ্রুত রেজাল্ট চান, সেই জন্য তারা অন্য দল থেকে লোকজন এনে নিজেদের দল ভারী করছেন এবং সেটা দিয়ে ভাবছেন যে নির্বাচনে জিত। অন্যদিকে যারা পুরনো আরএসএস এর লোক, যেমন জন বার্লা বা আরো অনেকে আছেন, তারা চান যে নিজেদের দলের ভেতর থেকে আস্তে আস্তে বিকাশটা হোক। এই যে দুটোর কনফ্লিক্ট, যে আপনি অন্য দল থেকে লোক এনে বিজেপি নিজেদের ভরাট করে নিজেদেরকে সংগঠিত করে সরকারে চলে আসবে, অমিত শাহের যে এই গ্র্যান্ড প্ল্যানটা, সেটা গ্রাউন্ডে বারবার প্রচোট খাচ্ছে। কারণ ওনারা অন্য দল থেকে যাদের আনছেন তারা আরএসএস এর যে ভাবধারা বা আদর্শ তার সঙ্গে খাপ খাচ্ছে না, ফলে এই যে ইনার কনফ্লিক্টটা, এটা বিজেপির ক্ষতি করছে। দিলীপ ঘোষ যা বলছেন শুভেন্দু অধিকারী তাই বলেন না, কারণ দিলীপ ঘোষ আরএসএস থেকে, শুভেন্দু অধিকারী বিজেপিতে নিউ এন্ট্রান্ট। এই যে ইনার কনফ্লিক্টটা, সেটা বিজেপি যে নিজস্ব ভোটে কনসলিডেট করতে দিচ্ছে। সেক্ষেত্রে মানে শুভেন্দু অধিকারী এত অভিজ্ঞ রাজনীতিবিদ হয়েও তিনি তিনি যা যা বলেন, মনে হয় যেন শুনে যতখানি গর্জালেন ততখানি বর্ষালেন না। তা মানে উনি এই ব্যাপারটা এখনো অব্দি বুঝে উঠতে পারছেন না কেন? দেখুন, মানে আপনি খেলতে অভ্যস্ত ইডেন গার্ডেন্স, আপনি জানেন যে সেখানে লেগ গ্লান্স করলে 6 হয়ে যায়, কারণ আপনি জানেন যে মানে কোনা দিয়ে মাঠটা কতটা। আপনাকে হঠাৎ করে পাঠিয়ে দেওয়া হয়েছে সিডনিতে খেলতে, যেখানে আপনার মানে কর্নারের ডিস্টেন্স হচ্ছে অনেক বড়, সেখানে আপনি লেগ গ্লান্স করলে বা বুট করলে বা পুল করলেও বাউন্ডারির ধারে ক্যাচ উঠে যাবে। বিজেপি মানে শুভেন্দু অধিকারী গোটা রাজনীতির সাফল্য হচ্ছে তৃণমূল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখতে পারলেই সবকিছু হবে। কিন্তু বিজেপি একটা রাষ্ট্রীয় দল, তাতে আরএসএস একটা স্ট্রং শক্তি, তার একটা পলিটিক্যাল এজেন্ডা আছে, সেটা অনুধাবন করা শুভেন্দু অধিকারীর পক্ষে সহজ নয়। এটা পৃথিবীর যে কোনো মানে শুভেন্দু অধিকারী যত সফল রাজনীতিবিদ, এটা তার জন্য সবসময় ডিফিকাল্ট। শুভেন্দু অধিকারী সেইটাতে আটকে যাচ্ছেন। সেক্ষেত্রে কেন্দ্রের এখন কি পদক্ষেপ হবে বলে, সম্ভাব্য পদক্ষেপ হবে বলে মনে হচ্ছে? কাদের? কেন্দ্রের মানে বঙ্গ বিজেপির ওপরে কেন্দ্রের এবার কি শাসন নেমে আসবে বা কি হবে? কেন্দ্র কিভাবে মানে বঙ্গ বিজেপিকে ঢেলে সাজাতে হবে। মানে যদি আপনি আমার মতামত জিজ্ঞেস করেন, আমি বলবো যে আরএসএস এর পদ্ধতিতে চলাটা ভালো। অর্থাৎ যদি আপনি দেখেন এখন অব্দি বঙ্গ বিজেপির সেরা পারফরমেন্স হচ্ছে যখন আরএসএস এর একজন লোক দিলীপ ঘোষ যখন দলের মাথায় ছিলেন, তখনই বিজেপি 2019-এ 18টা লোকসভায় জিতেছিল, 2021-এ 77টা এতে জিতেছিল। আপনি যদি বাইরের লোকদের আনেন তাহলে বিজেপিতে তারা পারহ্যাপস মিসফিট করছে, তারা এই কালচারটাকে বুঝে উঠতে পারছে না, তারা এই সংস্কৃতির সঙ্গে মুভ করতে পারছে না। এবার আরএসএস কতটা পশ্চিমবঙ্গ বিজেপিকে নিয়ন্ত্রণ করবে এবং কিভাবে দলকে চালনা করবে, সেটা আমাদের তাকিয়ে থাকতে হবে।
আপনি যদি আবার আমি রিপিট করছি, আপনি যদি আমার মতামত জিজ্ঞেস করেন, আমার মনে হয় RSS এর পদ্ধতিতে চললে পশ্চিমবঙ্গে বিজেপির একটা রোড ম্যাপ থাকবে এবং সেই রোড ম্যাপ অনুযায়ী বিজেপি এগোতে পারে। বিজেপির যে বেসিক রাজনীতিটা রয়েছে হিন্দুত্ববাদী বলা হচ্ছে, তো সেইখানে সেই হিন্দুত্ববাদী বা বিভেদের রাজনীতি বলা হয়, সেটা কি কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে মনে হয় সেটার কোনো আবেদন সেই আবেদনে সারা পশ্চিমবঙ্গের মানুষ দিচ্ছে না? সেটা একটি পশ্চিমবঙ্গে ডিফিকাল্ট, কারণ পশ্চিমবঙ্গের যে হিন্দুত্ব সেটা উত্তর বলয়ের উত্তর এবং মধ্য ভারতের হিন্দুত্বের সঙ্গে ডিফার। ফলে বিজেপিকে এখানে হিন্দুত্বকে পুশ করতে গেলেও একটা ডিফিকাল্টি ফেস করতে হবে, কারণ এখানে যেহেতু রামকৃষ্ণ, বিবেকানন্দ বা রবীন্দ্রনাথের মাধ্যমে যে হিন্দুত্বের চর্চা হয়েছে, সেই হিন্দুত্বের চর্চার সাথে বিজেপির বলা বা RSS এর বলা হিন্দুত্বের একটা ডিফিকাল্টি, ফলে সেইটা এখানে বিজেপির জন্য একটা ডিফিকাল্ট ওয়েস্ট বেঙ্গল। ভোটের এহেন ফলাফল নিয়ে কি বলছে কংগ্রেস? কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? আমরা কথা বলেছি কংগ্রেস নেত্রী মিতা চক্রবর্তীর সঙ্গে। দেখুন, বাই ইলেকশনে জেনারেলি যারা ইনকামবেন্ট গভর্নমেন্ট থাকে, যারা পাওয়ারে থাকে, তারা একটা আনডিউ অ্যাডভান্টেজ পায়, কারণ ইলেকশনে পুরো প্রসেসটাই মেথডটাই তারা কন্ট্রোল করে। এবং নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমরা সবাই জানি যে স্টেট গভর্নমেন্ট টিএমসি থাকতো, কাজেই সেখানে কোনো পরিবর্তনের প্রশ্ন ছিল না। তো হ্যাঁ, আমরা নিশ্চয়ই আরো বেশি অ্যানালাইজ করবো, তবে উপনির্বাচনে জেনারেলি ইনকামবেন্ট গভর্নমেন্টের একটা অ্যাডভান্টেজ থাকে এবং সেটাই আমরা এবার আবার দেখতে পেয়েছি। আচ্ছা, কংগ্রেসের এমনি পরবর্তী পদক্ষেপ? কংগ্রেসে আমাদের সম্প্রতিকালে আমাদের পিসিসি প্রেসিডেন্টে পরিবর্তন হয়েছে, আমাদের নতুন কমিটিও হোপফুলি তৈরি হবে। তো আমরা নতুনভাবে কাজ শুরু করছি পশ্চিমবাংলায়। আজকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেরও ইলেকশন রেজাল্ট বেরিয়েছে। ঝাড়খণ্ডে আপনারা জানেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স, যেখানে কংগ্রেস আছে আর জেএমএম আছে, এই ইন্ডিয়া অ্যালায়েন্স জয়লাভ করতেছে এবং ওখানে আমরা গভর্নমেন্ট রিপিট করছি। মহারাষ্ট্রতে ডেফিনেটলি আমরা একটুখানি হতাশ হয়েছি, একটু না অনেকটাই, কারণ মহারাষ্ট্রতে আমরা ভেবেছিলাম আমাদের এনডিএ, আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ছিল সেটা অনেক বেটার পারফর্ম করবে, কিন্তু সেটা করিনি। কিন্তু ঠিক আছে, দুটো রাজ্যের মধ্যে একটি রাজ্যে আমাদের জয়লাভ হয়েছে, একটি রাজ্যে হয়নি। এবং আমরা রেজাল্ট আরো ক্লোজলি ইন্ট্রোস্পেক্ট করে দেখবো আগামী দিনে, এবং যেখানে যেখানে আমাদের কারেক্টিভ অ্যাকশন নেওয়া থাকবে সেখানে আমরা সেটা নেব। আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। হেডলাইন্স কলকাতার এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানান। আপনারা এরকম পর্ব আরও দেখতে চান কিনা সে সম্পর্কেও আপনাদের মতামত কমেন্টে লিখে জানান। নমস্কার।